দর্শক পাঠক আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দিব আজ কি কি খবর রয়েছে আলোচনায়। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৩,১৩৮ টাকা কমানো হয়েছে। অন্যান্য সোনার দামও একই হারে কমিয়েছে বাজুস। তারা বলছে দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে, তাই নতুন করে সব ধরনের সোনার দাম নির্ধারণ করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ২৫ জন প্রার্থী। প্রথম ধাপে ১৪৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন বিনা ভোটে। জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার স্ত্রীকে নিরপরাধ মনে করছেন কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খান। কারিগরি সনদ জালিয়াতি সহ দুর্নীতির অভিযোগে মঙ্গলবার আকবরকেও ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি। এরপর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তীব্র তাপপ্রবাহ যখন চলছে তখন একটু ঠান্ডা হওয়ার আশায় সবাই খোঁজেন জলাধারের পাশে কোনো গাছের ছায়া, কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় সেই ছায়া যেন মেলায় ভার। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী একটি শহরকে বাসযোগ্য করতে হলে অন্তত ১০ থেকে ১২% জলাভূমি থাকতে হয়, কিন্তু ঢাকায় আছে কতটা? ঢাকায় সবুজই বা আছে কতখানি? এ বিষয়ক একটি খবর সকাল সন্ধ্যার পাতায় প্রকাশ করেছি আমরা। খবরটি তুলে এনেছেন আমাদের সহকর্মী অনিক রায়। এখন আমরা কথা বলবো তার সঙ্গে। অনিক, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আন্তর্জাতিক মানদণ্ড কি বলে? একটি নগরে কতটুকু জলাধার বা কতটুকু সবুজ থাকা প্রয়োজন? আন্তর্জাতিক মানদণ্ড এ ব্যাপারে বলছে যে কোনো যদি শহর অঞ্চল তৈরি হয় সেই শহর অঞ্চলে মানে কম করে হলেও 15% জায়গা সবুজ এলাকা থাকতে হবে, এবং জলাধারের বিষয়ে আন্তর্জাতিক বৈশ্বিক যে মানদণ্ড সেই মানদণ্ড বলছে কমসে কম কম হলেও 10 থেকে 12% জায়গা জলাধার থাকতে হবে একটি শহরের। এর প্রেক্ষিতে যদি আমরা জানতে চাই তাহলে ঢাকায় কতটুকু আছে আর এটা কমলো কিভাবে? ঢাকায় আসলে এটার মানে সঠিক যে পরিমাণটি সেই পরিমাণটি নিয়ে এক প্রকার মানে ঠিকঠাক মতো বক্তব্য, ঠিকঠাক মতো ডাটা সব জায়গায় নেই, কিন্তু গত বছর বাংলাদেশ ইনস্টিটিউশন অফ প্ল্যানার্স তারা একটা গবেষণা করে। সেই গবেষণা মোতাবেক তারা যেটা বলে যে ১৯৯৫ সালের দিকে ঢাকা শহরে ৫২ বর্গ কিলোমিটারের মতো জায়গা সবুজ এলাকা ছিল, কিন্তু তা কমে এসে ২০২৩ সালে তা দাঁড়িয়েছে মাত্র ২৯ বর্গ কিলোমিটারের মতো, কিন্তু সেটাও আসলে একবারে অ্যাকুরেট কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তো কিন্তু সেই হিসাব অনুযায়ীও যে ঢাকা যে সিটি কর্পোরেশন ৩৬০ বর্গ কিলোমিটারের যে অঞ্চল, সেই অঞ্চলে আসলে মাত্র ৮%-এর মতো আসলে বনাঞ্চল রয়েছে। আবার জলাভূমির যদি দিকে দেখি, জলাভূমির অবস্থাটা আরও বেশি খারাপ এবং শোচনীয় অবস্থায় রয়েছে, কারণ ১৯৯৫ সালে বাংলাদেশে প্রায় ঢাকা শহরে, ঢাকার যে সিটি কর্পোরেশন এলাকা সেই সিটি কর্পোরেশন এলাকায় ৩০ বর্গ কিলোমিটারের উপরে জায়গা ছিল জলাভূমি, যেই জলাভূমি এখন নিচে নামতে নামতে সেটা ২%-এরও নিচে এসে নেমেছে। মাত্র ৩ বর্গ কিলোমিটারের একটু বেশি জায়গায় আসলে এই মুহূর্তে জলাভূমি রয়েছে ঢাকা শহরে। এটা কমার পিছনে আসলে নানান রকম ব্যাখ্যা আছে, যেটা হলো আপনি যারা নগর পরিকল্পনাবিদ তারা বলছে যে আসলে আমাদের যে তাপদাহ সেটার পিছনে যতটা বৈশ্বিক জলবায়ু দায়ী, তার থেকে অনেক বেশি দায়ী হলো আমাদের কর্মকাণ্ড। আমরা আসলে কি করেছি? আমরা দেখেছি যে ঢাকা শহরে কংক্রিটের বিল্ডিং এবং কংক্রিটের স্থাপনার সংখ্যা অনেক বেড়ে গেছে, যেটা গত ৫-৬ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে এগুলো এবং আমরা নানান রকম স্থাপনা তৈরি করার সময় বা আমাদের যে উন্নয়নের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বে আসলে সবুজ যে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই জিনিসটা আসলে আমরা ভুলে যাই। ফলে দেখা গেছে আমরা উন্নয়নে করি, আমরা স্থাপনা তৈরি করি, কিন্তু সেই স্থাপনার জন্য যে সবুজ বরাদ্দকৃত সবুজটা রাখা দরকার ছিল সেটা আসলে আমাদের প্ল্যানে আর পরিকল্পনায় আর থাকে না। আচ্ছা, এ বিষয়ে পরিবেশ বিশেষজ্ঞ বা নগর পরিকল্পনাবিদরা কি বলছেন? আমাদের সাথে কথা হয় এই যে সংস্থাটি গবেষণা করে, আদিল মোহাম্মদ খান, তিনি হলেন সংস্থাটির সভাপতি এই বিআইপির, বাংলাদেশ ইনস্টিটিউশন অফ প্ল্যানার্সের। তিনি যেটাকে উল্লেখ করতে চাইলেন যে তিনি প্রথমেই বলতে চাইলেন যে আমরা আসলে পরিবেশ নিয়ে যে একটা কম্প্রিহেন্সিভভাবে যে চিন্তা করার বিষয়, শহরে বনাঞ্চল বা নগরায়ন নিয়ে যে একটা কম্প্রিহেন্সিভ চিন্তা করার বিষয়, সেই চিন্তার আসলে এক প্রকার অভাব রয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, তার সাথে আমাদের কথা হয়। তিনি দাবি করেন যে সরকারের আসলে বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং একই সাথে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা এবং তাদের যারা প্রশ্রয়ে থাকে ভূমিদস্যুরা, তাদের হাত দিয়ে আসলে ঢাকা শহরের সবুজ এবং একই সাথে ঢাকা শহরের জলাধার
শেষ হয়েছে। তিনি এটা উল্লেখ করতে গিয়ে বলেন যে ফার্ম গেটে আনোয়ারা পার্ক খুবই বড় একটি পার্ক, মানে শহরের মধ্যে এরকম পার্ক খুব কম জায়গায় রয়েছে। সেই আনোয়ারা পার্কে এখন মেট্রো রেলের প্লাজা হচ্ছে। এটা লম্বা সময় এই পার্কটি ব্যবহার করা হয়েছে মেট্রো রেলের সরঞ্জামাদি তৈরি করার সময়, সরঞ্জামাদি রাখার জন্য, ইকুইপমেন্টস রাখার জন্য। এখন সেখানে একটা মেট্রো রেলের প্লাজা তৈরি হবে। তো তিনি উল্লেখ করে বলে যে এইভাবে যদি প্লাজা তৈরি হয়, যেখানে অলরেডি আমাদের সবুজ অনেক কমে গেছে, সেখানে আবার নতুন করে যে সবুজ ধ্বংসের যে পায়তারা। একই সাথে তিনি আরো কয়েকটি জায়গার কথা উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন গাজীপুরের শালবন বিহারের কথা, যে শালবন বিহারের একটি অঞ্চলকে বনাঞ্চল বলা হয়, আরেকটা বনের মতো হলেও ওটাকে বনাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। কিন্তু সেই জায়গাতে রাজুকের দ্বিতীয় ফেজের যে পূর্বাচলে আবাসন প্রকল্প, সেই আবাসন প্রকল্প শুরু হয়েছে। আবার তিনি উল্লেখ করেছেন রাজুক আরেকটি আবাসন প্রকল্প করছে, সেটি হলো আশুলিয়ায় বন্যা প্রবাহের উপরে। সেখানে 30% জলাভূমি ভরাট করা হবে, বাকি 70% রাখা হবে। ওই আবাসন প্রকল্পের নাম দেওয়া হয়েছে লেক সিটি। ফলে এই যে মানে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলো আসলে নানানভাবেই আসলে নানান সময় আমাদের যে এই অঞ্চলে যে সবুজ বা আমাদের যে জলাধার, সেই জলাধার আসলে কমানোর পিছনে একটা বড় ভূমিকা রেখেছে বলে এই বিশেষজ্ঞরা বলছেন। অনেক আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এছাড়া বাংলাদেশ কাতার 10 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের খবরও রয়েছে সকাল সন্ধ্যার পাতায়। আমাদের পাবেন ইউটিউব, ফেসবুক ও এক্স হ্যান্ডেলেও। আমাদের সঙ্গেই থাকুন।